একটা দিয়ে শুরু করতে চাই। নুরুল কবির বলছিলেন রাষ্ট্র, নিপীড়ন যন্ত্র ইত্যাদি ইত্যাদি। এখানে একটি দৃষ্টিভঙ্গির একটা বিষয় আছে। পুরো আলোচনাটা আমরা করতে পারি একটা আইডিয়ালকে মাথায় রেখে, আইডিয়াল সমাজ কেমন হওয়া উচিত সেটা মাথায় রেখে সেটা থেকে কত দূরে সেটা যাওয়ার জন্য কিভাবে হতে পারে, এই ধরনের একটা আলোচনা হতে পারে। সেটাই অনেকটা সেই ধরনের কিছু হয়েছে বটে। আমি ব্যক্তিগতভাবে অর্থনীতিবিদ ছাড়াও আমি রাষ্ট্রবিজ্ঞানও করি, তো সেখানে হচ্ছে যে রিয়ালিজম হচ্ছে দ্য আদার স্কুল, খুব ইম্পর্টেন্ট। মানে আমরা কোনো সময় শূন্য থেকে শুরু করছি না। এই যে আমরা বলছি যে ইভেন এই জুলাইয়ের পরিবর্তনের পরেও আমরা তো শূন্য থেকে শুরু করছি না। এমন না যে আমাদের শূন্যে চলে আসছিল। আমাদের লেগেসি আছে, আমাদের স্ট্রাকচারাল ইনহেরিটেন্স আছে, আমাদের সমস্যারও লেগেসি আছে, আমাদের যেই একটা মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু ভিতরে আমাদের নানা মত আছে, সেগুলো প্রকাশ পেয়েছে। তো আমরা কোনো সময় শূন্য থেকে শুরু করছি না, এটা কিন্তু খুবই জরুরি মাথায় রাখা। না হলে আমরা অতি আদর্শিক আলোচনার মধ্যেই ঘুরপাক খেতে থাকবো, কারণ বাস্তবটার দিকে তাহলে নজরটা কম হবে। এই যে একজন নোবেল লরিয়েট উইলিয়াম গোল্ডিং, ওনার বইটার নাম ছিল লর্ড অফ দি ফ্লাইজ। প্লটটা হচ্ছে এরকম, একদল কিশোরীও হয়তো ছিল ওখানে। ওরা একটা জায়গায় শিপর্যাক্ট, তার মানে একটা আইডিয়াল সিচুয়েশন। ওরা সবাই কিন্তু ভিতর থেকে ভালো না, এবং তাদের মধ্যে যে ভালো তাকেই প্রথমে সে নেতৃত্বে ছিল, কিন্তু বাই দ্য এন্ড অফ দি নোবেল তাদের মধ্যে যে নিপীড়ক সেই কিন্তু সামনে চলে আসলো এবং সেই কিন্তু তৈরি করলো। তো আমি বলছি যে এই রাষ্ট্রের প্রয়োজনটা কিন্তু এটা একটা অপশন নয়, যাতে ঠিক আছে আমরা রাষ্ট্র রাখবো কি রাখবো না, এটা কোনো অপশন নয়। এটা আমাদের সামগ্রিক আজকের বিশ্বে রাষ্ট্রের চরিত্র কি সেটা ঠিক করতে হবে আমাদের। রাষ্ট্রের কোন কাজে রাষ্ট্র নিয়োজিত হবে, বিমানবীকরণ একটা শব্দ, তাই না, ওই ধরনের একটা কি যেন শব্দ ইউজ করেছিলেন, ওই ধরনের চরিত্র যেন না হয়, এগুলো আমরা ঠিক করব। কিন্তু রাষ্ট্র হচ্ছে একটা বাস্তবতা, এই বাস্তবতা নাই সেটা পরে কোনো আলোচনা আসলে খুব একটা ফলপ্রসূ আলোচনা হয় না। এখানে আমি যদি ইতিহাস দেখি, আমার প্রয়াত সুপারভাইজার বিখ্যাত সমাজবিজ্ঞানী ছিলেন হামজা আলাভি, এই আমাদের মতো দেশের ব্যাপারে একটা খুবই গুরুত্বপূর্ণ করেছিলেন। এই যে সিভিল মিলিটারি সম্পর্কের মধ্যে যে সূচনা থেকে একটা, এবং শুধু সেখানে উনি মিলিটারি শুধু নয়, এই যে রাষ্ট্রের যে আমলাতন্ত্রকেও সেটার সাথে যোগ দিয়েছিলেন। সেটা হচ্ছে যে ঔপনিবেশিক শাসন থেকে যখন আমরা আসি, আমরা স্বাধীন এবং এক ধরনের রাজনৈতিক সময়ের মধ্যে প্রবেশ করি, তখন কিন্তু রাষ্ট্রযন্ত্রটা এক অর্থে উনি বলছিলেন যে ওভার ডেভেলপড। মানে আপনি দেখেন পুলিশ, এই যে আপনি দারোগা, ওর জন্ম কিন্তু 1793, এই যে জাজ 1860, আর আমাদের রাজনীতির সে অর্থে শুরু প্র্যাকটিক্যালি হয়তো 1935 থেকে, মানে অথবা আরেকটু আগে। সো ওভার ডেভেলপড স্টেটের একটা ইস্যু আছে, কারণ এই যে অর্গানাইজ সেক্টরস অফ দি স্টেট যারা, সেটা হচ্ছে যে মিলিটারি অ্যান্ড দি বিউরোক্রেসি, তাদের বিং অর্গানাইজড ইন ইনস্টিটিউশন সেন্স ওদেরকে একটা অ্যাডভান্টেজ দেয় ভিজাভি দি ডেমোক্রেটিক অর্ডার, মানে পার্লামেন্টে যারা আছেন বা নির্বাচিত যারা আছেন। কারণ ওসব দেশ যারা এই সুযোগটা করে, যার জন্য জেনারেল মাহফুজ যে একটা এজেন্ডা বলেছিলেন, যেটা খুব একটা পিক আপ হয় নাই, যে বিং ইফেক্টিভ, কার্যকর প্রতিষ্ঠান বানানোর গুরুত্ব। আপনি চিৎকার করতে পারেন সারাদিন, কিন্তু এগেইনস্ট ইনস্টিটিউশনালাইজ পাওয়ার আপনার ইনস্টিটিউশনালাইজ ক্যাপাসিটি তৈরি করতে হবে। এই ইনস্টিটিউশনালাইজ ক্যাপাসিটি মানে হচ্ছে এই যে সক্ষম রাষ্ট্র তৈরি করাটা, এটা কিন্তু শুধুমাত্র মিলিটারির দায়িত্ব নয়, এটা পলিটিশিয়ান দায়িত্ব। ইটস এ কালেকটিভ কমন গোল।
একটা সক্ষম রাষ্ট্র ছাড়া কিন্তু সম্ভব নয়। আজকে যে আলোচনাটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের সিভিল মিলিটারি সম্পর্ক, ইট ইজ এই প্রশ্নটা হচ্ছে উইদিন এ সাবসেট অফ এ লার্জার কোয়েশ্চেন, যে আমরা সক্ষম রাষ্ট্র তৈরির কনটেক্সটে গণতান্ত্রিক রাষ্ট্রে সিভিল মিলিটারি সম্পর্ক কিভাবে তৈরি করছি। সক্ষম রাষ্ট্রের অ্যাকচুয়ালি চারটা, আমি অনেক কিছু হতে পারে, চারটার দিক খুব জোরালোভাবে তুলতে চাই। যে একটি হচ্ছে প্রোটেক্টিং দি বর্ডার্স। এই যে আমরা সার্বভৌমত্ব শব্দটা ব্যবহার করি, তার তো একটা মিনিং আছে। আমরা আজকে এই যে আমাদের বর্ডারে হত্যা হচ্ছিল ইত্যাদি, আমাদের এখনও পুশিন ইত্যাদি করার চেষ্টা হচ্ছে। প্রোটেক্টিং দি বর্ডার্স, এটার ব্যাপারে কোনো রাষ্ট্র কিন্তু ইয়ে করে না, কোনো ধরনের ছাড় দিতে চায় না, সঙ্গত কারণে। কারণ ওটা তো একটা আমাদের পরিচিতির অন্যতম একটা আমাদের একটা বাউন্ডারি আছে, তাই না? সেটা দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। এবং তার জন্য মিলিটারি যেমন প্রয়োজন আছে, সেইভাবে মিলিটারিকে পরিচালনা করার জন্য নেতৃত্বের প্রয়োজন আছে, এবং সমাজেরও সেখানে আপনি দেখেন আজকে এই যে এই সময়কালে আমাদের একজনকে ধরে নিয়ে গেছিল বিএসএফ, কারা নিয়ে এসছে? ওখান থেকে ধরে সাধারণ মানুষ গিয়ে নিয়ে এসছে। তো সাধারণ মানুষও কিন্তু এখানে ভেরি ইম্পর্টেন্ট। সাধারণ মানুষের ক্যাপাসিটি ডেভেলপ করা, এটাও কিন্তু আমরা ভুলে যাই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। দ্বিতীয় যে বিষয়ের সক্ষম রাষ্ট্রের যে ডাইমেনশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি বলবো যে সার্বভৌমত্ব বললে আমরা বুঝি যে আপনার এক ধরনের জিওগ্রাফিক পলিটিক্যাল সার্বভৌমত্ব বুঝি, কিন্তু সার্বভৌমত্বের অন্যতম আরেকটা দিক হচ্ছে নীতি সার্বভৌমত্ব। এই যে আমরা স্বৈরাচারী সময় দেখেছি যে নীতি নেওয়া হচ্ছে দেশের স্বার্থে নয়, নীতি নেওয়া হচ্ছে কিন্তু সার্বভৌমভাবে নেওয়া হচ্ছে না। এইটাতে আমরা নীতি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারছি কিনা এখন আমি মনে করি ইটস এন এজেন্ডা। আমরা হয়তো ফাঁকতালে দেখা যাচ্ছে যে আমাদের, আপনি দেখবেন এই যে শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা নিয়ে সর্বক্ষণ এক ধরনের কারিকুলাম নিয়ে, পরীক্ষা নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। আপনি যদি একটু খোঁজ করেন দেখবেন যে এই এক্সপেরিমেন্ট করার টাকাগুলো কোত্থেকে আসতেছে। দেখবেন যে হয়তো কোনো বিদেশি এক্সপার্ট, তাকে নিয়ে আসা হয়েছে, কোনো বিদেশি সংস্থা বলেছে যেগুলো ভালো। এই নীতি সার্বভৌমত্বের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি না হয় তাহলে আমরা পলিটিক্যাল সার্বভৌমত্ব আছে কিন্তু তার ভিতরে অন্তঃসার শূন্য, এই যে নীতি সার্বভৌমত্ব নাই। থার্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক যে অর্ডার, গণতান্ত্রিক কাঠামো, সেটার একটা প্রাতিষ্ঠানিকরণ। তার মধ্যে সিভিল মিলিটারি সম্পর্ক ইজ এ পার্ট অফ দ্যাট, ইনস্টিটিউশনালাইজিং দি ডেমোক্রেটিক অর্ডার। এটাতে আমরা অ্যাকচুয়ালি রিফর্মস নিয়ে অনেক কথাবার্তা চলছে। আপনার এই একটা বিষয় ইজ অলসো ইম্পর্টেন্ট। রিফর্মের মধ্যে আমি দেখছি রিফর্ম নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে তার মধ্যে আপনি দেখেন এক ধরনের আলোচনাই প্রাধান্য পাচ্ছে। এই যে আপনার সাংবিধানিক বিষয়গুলো হয়তো প্রাধান্য পাচ্ছে, কিন্তু জনগণের যে প্রাত্যহিক জীবন, সেই জায়গায় যেই প্রয়োজনগুলো, পুলিশের একটা সংস্কার কমিশন রিপোর্ট করেছে, ওটা কিন্তু মনে হচ্ছে যে ওটা করা হয়েছিল কিসের জন্য, ওটা পাশে ফেলে দেওয়া হচ্ছে। ওটা ইভেন এই যে রাজনীতিবিদদের সাথে যে আলোচনা হচ্ছে তার মধ্যে কিন্তু পুলিশ কমিশন রিপোর্টটা নেই। ইভেন অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন যেটা, সেগুলোর যে মূল, তো আমরাও কিন্তু একটা সংস্কারের জায়গায় একমাত্রিক একটা আগ্রহের মধ্যে নিজেদেরকে আটকে ফেলেছে বলে মনে হচ্ছে। এই সাংবিধানিক কিছু বিষয়টাই সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার ক্ষমতার ভারসাম্য, স্বৈরাচারী প্রবণতা রোধের জন্য। কিন্তু শেষ বিচারে সক্ষম রাষ্ট্র শুধু সেটা দিয়ে হবে না, এই যে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের জীবনকে টাচ করতে পারে। না হলে এই যে আপনি যে অমানবিক আচরণ যেগুলো, এই যে দেখলেন আপনার যে ভেঙে ফেলতেছে, নিয়মের ব্যাপার আছে বটে, আমি বুঝতে পারি যে বুলডোজার ইত্যাদি দিয়ে কয়েকদিন ধরে একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেগুলোর মানে আমি বলছি যে এই প্রবণতাগুলো তো আমাদের
মনস্তত্ত্বের মধ্যেই আছে। এগুলোকে যদি ঠিক করতে হয়, সেই জায়গায় সংস্কারের যে ধারণাটা এই মুহূর্তে আমাদের মধ্যে প্রবলভাবে আছে, সেটা এই যে শুধু সাংবিধানিক স্পেসটার মধ্যে আমাদের আগ্রহ আটকে গেলে সক্ষম রাষ্ট্র তৈরি, ক্ষমতা স্বৈরাচার যদি সত্যিকার অর্থে স্বৈরাচারী প্রবণতা আমরা বন্ধ করতে চাই, সক্ষম রাষ্ট্র তৈরি করা ছাড়া সেটা সম্ভব নয়। সাংবিধানিক রক্ষা কবচগুলো রাখবে, কিন্তু সক্ষম রাষ্ট্র তৈরি করতে হবে। সো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে একজন বলেছিলেন নেক্সাসের কথা, যে বিভিন্ন গোষ্ঠীর এই যে মিলিটারি, আমলাতন্ত্র, রাজনীতিবিদ, এটাকে আমরা যদি বলি যে গোষ্ঠীতন্ত্র, অলিগার্কস একটা শব্দ এই সময়কালে পেয়েছে। অলিগার্কস কিন্তু অলিগার্কিক প্রবণতা কিন্তু জুলাই অগাস্টের পরিবর্তন করে চলে গেছে, এটা ভাবার কোনো অবকাশ নেই। আজকে এই মুহূর্তে আপনি যদি একটা বিষয়ের দিকে নজর, আপনাদের পত্রিকায় হয়তো দেখার সুযোগ হয়েছে, নগদ বলে একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর আছে, যেটার হয়েছে আপনার, যেটার বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত ইত্যাদি প্রক্রিয়া চলছে। আমি খুব আশ্চর্য হয়ে আজকের পত্রিকায় মনে হয় বা আজকের পত্রিকায় দেখলাম, ওটা নিয়ে যারা অভিযুক্ত তারা এক অর্থে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন স্তম্ভের এক ধরনের হয়তো সহায়তা নিয়ে তারা ব্যাক ইন দি সিট আসার জন্য শক্তিশালী পর্যায়ে আসছে। তো এই বিষয়গুলো যদি আমরা নজর না দিই, তাহলে দেখা যাবে যে এক ধরনের ওই যে সাংবিধানিক যে বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে গোষ্ঠীতন্ত্রের বাস্তবতাটা কিন্তু পেছন থেকে সেটাই থেকে যাবে এক দি ড্রাইভিং ফোর্স। তো এটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ, কারণ না হলে সাধারণ মানুষের জীবন মান উন্নত যদি করা না যায়, তাদের শিক্ষার যে প্রয়োজনগুলো সেটা যদি মেটানো না যায়, স্বাস্থ্যের প্রয়োজনগুলো যদি মেটানো না যায়, আপনার আইন শৃঙ্খলা, তাদের যে নিরাপত্তার বিষয়গুলো যদি মেটানো না যায়, তাহলে কিন্তু শেষ বিচারে তারা পড়বে না, আজাদি ঝুটা হ্যায়, সেই 50 হয়েছে, সেই অবস্থাটা আমাদের আসা উচিত নয়, তাই না? কারণ তারা ওই আজাদিও দরকার, এবং আজাদি কেন দরকার হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের উন্নতি দরকার, সেই জায়গায় নজরটা খুবই প্রয়োজন। এখানে সেনাবাহিনীর এই সিভিল মিলিটারি সম্পর্ক নিয়ে সুনির্দিষ্ট কয়েকটা কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখানে দৃষ্টিভঙ্গির বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাকচুয়ালি আপনারা বলেছেন 1971-এর জনযুদ্ধের প্রেক্ষিতে সিভিল মিলিটারির একটা পার্টনারশিপ সংস্কৃতি কিন্তু সূচনা থেকে আছে। এটা খুবই একটা আমাদের এক অর্থে রিসোর্স, কিন্তু 53-54 বছর গেছে, অনেক ধরনের নতুন এসছে। আমি দেখি যে 3টে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এই সিভিল, পার্টিকুলারলি মিলিটারি অ্যান্ড সিভিলের সম্পর্কটা যেন সুস্থ জায়গায় থাকে। একটা তো সার্টেনলি সেনা শাসনের আইডিয়াটা, আই থিঙ্ক এটার খুব একটা ইভেন মিলিটারিদের মধ্যে এটার আগ্রহ নেই। এটা এক ধরনের, আফ্রিকাতে এগুলো এখনও প্রবলভাবে চলছে, এখানে সরাসরি সেনা শাসনের আগ্রহ ওই অর্থে নেই। কিন্তু একটা বিষয়, একটা প্রবণতা বাংলাদেশে এখনও ওইভাবে যায়নি, থাইল্যান্ডে দেখেছি এবং পাকিস্তানেও আছে, মিলিটারিকে অতিমাত্রায় অর্থনৈতিক সেক্টরে ইনভলভ হওয়াটা একটা সতর্কবাণী থাকা দরকার। মিলিটারি ইকোনমিক অ্যাক্টার্স হয়ে গেলে তাদের নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট তখন জেনারেট হবে, এবং তার জন্য তারা নীতিকে প্রভাব করার চেষ্টা করবে। এই যে ইকোনমিক অ্যাক্টার্স হয়ে যাওয়া, পাকিস্তান কিন্তু ওরকম, থাইল্যান্ড সিমিলার একটা পর্যায়ে ছিল, সেখান থেকে তারা নামিয়ে আনতে পেরেছে। তৃতীয় যে বিষয়টা আমি নুরুল কবিরের সাথে বলে করবো, হয়তো ফর্মুলেশনটা একটু ভিন্নভাবে বলবো, ডিজিএফআই নামকরণ অন্য হবে কি হবে না, দ্যাটস নট দি পয়েন্ট। আমি মনে করি যে সংস্কারের যে অনেক ধারণার মধ্যে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির একটা সংস্কার ইজ এ টপ প্রায়োরিটি,
কারণ ইন্টেলিজেন্স এজেন্সির পলিটিক্যাল ইউজ হ্যাজ বিন ফর নো রিজন। এই যে ইয়েতে যে আমাদের কক্সবাজার ওকে একজন কাউন্সিলরকে মেরে ফেলতেছে অন ক্যামেরা সো টু সে, এইসব বিষয়গুলো আমি বলছি যে, এবং আমি আপনার যে অনেক রিপোর্টগুলো মানে ইন্টেলিজেন্স, তো ইন্টেলিজেন্স রিপোর্ট শুড বি ইন্টেলিজেন্ট, বাট অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট আমি দেখছি আর অ্যাবসলিউটলি নট ইন্টেলিজেন্ট, ওগুলো হচ্ছে জাস্ট মোটিভেটেড বাই পেটি কোনো একটা কনসার্ন, দে আর নট ইন্টেলিজেন্ট অ্যাকচুয়ালি। সো আমরা তো চাই ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সের রিফর্ম আই থিঙ্ক আর্মির নেতৃত্ব শুড টেক ইট আপ এজ এ প্রায়োরিটি, এবং এটা যে কোনো একটা সক্ষম রাষ্ট্রের মধ্যে সক্ষম সেনা মিলিটারি দরকার, তার মধ্যে এই ইন্টেলিজেন্সের রিফর্ম ইজ অ্যাবসলিউট মাস্ট। ডিজিএফআই ইত্যাদি যাই বলি, তাদের মধ্যে অনেক পেশাদারিত্ব লোকজন আছে বটে, কিন্তু আমি বলছি দি ওয়ে দে হ্যাভ বিন ইউজড এটসেট্রা এটসেট্রা, এটা কিন্তু কোনো লুকোচুরি করার কোনো উপায় নেই, এটাকে উই ক্যান ব্রাশ ইট সাইড, এর মধ্যে ঠেলে দিলে হবে না। ইন্টেলিজেন্স রিফর্ম ইজ এ প্রায়োরিটি, এটা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। কিছু ক্লাউডস আছে, এই যে 600 কতজন ইত্যাদি, ওগুলো আই ফেল দ্যাট অ্যাট সাম পয়েন্ট দি নিড টু বি ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ারলি ইয়ে করা। বিরাজনীতিকরণ নিয়ে একটা কনসার্ন থাকে, তাই তো? বিরাজনীতিকরণ, আগে বিরাজনীতিকরণ আমি যদি ভিন্নভাবে বলি, হু আর দি ড্রাইভার্স, এই বিরাজনীতিকরণের ড্রাইভার কারা? আমাদের ইতিহাস থেকে দেখতে পারি, ইট ক্যান বি দি মিলিটারি হতে পারে একটা ফেজে, ইট ক্যান বি দি সিভিলিয়ানস অলসো। ইনফ্যাক্ট আমরা তো বিরাজনীতিকরণের উৎকৃষ্ট উদাহরণ দেখলাম এই স্বৈরাচারী সময়কালে। সার্বিকভাবে সমাজকে বিরাজনীতিকরণের মধ্যে আন্ডার সিভিলিয়ান রুল। সো বিরাজনীতিকরণের সাথে সিভিল মিলিটারি সম্পর্ক একমাত্রিকভাবে চিন্তার কোনো, ইটস এ প্রবলেম অফ দ্য ডেমোক্রেটিক অর্ডার, যেখানে মিলিটারি থেকেও সেটা হতে পারে, ইকুয়ালি ইম্পর্টেন্টলি সিভিলিয়ান থেকে হতে পারে না, হয়েছে অ্যাকচুয়ালি। এবং আমরা এটা মনে করি, একই সাথে আপনি ব্রিগেডিয়ার সাহেব আপনি যেটা বলেছিলেন, আমি আই উড রিকোয়েস্ট ইউ যে আমাদের এই ধরনের পোর্ট্রেয়ালস, যেমন আপনি পলিটিশিয়ানদের বললেন না যে ওরা কি ইয়ে করছে কিনা, আর তাদেরকে অনেক ধরনের প্রশ্নবোধক চিহ্ন, বাট আই থিঙ্ক এটাও একটা প্রবলেম। আমরা যে পলিটিশিয়ানরা হচ্ছে সব শয়তান আর সবাই আমরা ফেরেস্তা, মানে সিভিলিয়ানস বা এই ধরনের একটা ইকুয়েশন অলসো ইজ নট কারেক্ট অ্যাকচুয়ালি। কারণ আমাদের ব্যাপারটা হচ্ছে রিফর্ম, সংস্কার করতে হবে, সক্ষম রাষ্ট্র তৈরি করতে হবে, গণতান্ত্রিক অর্ডারকে প্রাতিষ্ঠানিকরণ করতে হবে। সেখানে অবশ্যই আমি মনে করি যে, শেষ করব এটা বলে, এই মুহূর্তে আমি 4টা এজেন্ডা হিসেবে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ডেমোক্রেটিক ট্রানজিশন, আমাদের এটা ইটস পার্ট অফ দ্য হোল পয়েন্ট অ্যাকচুয়ালি। এটাতে অন্য ধরনের কোনো চিন্তা ইজ নট রিয়েলি ডাজেন্ট সক্ষম রাষ্ট্র তৈরির জন্য সহায়ক নয়। গণতান্ত্রিক উত্তরণ ইজ অ্যান অ্যাবসলিউট এজেন্ডা, এখানে কোনো এদিক ওদিকের কোনো অবকাশ নেই, টাইমিং ইত্যাদি অল আর টু বি ওয়ার্কড আউট। এটা ঐক্যমতের ভিত্তিতে, ঐক্যমত তৈরির প্রক্রিয়াটাও হ্যাজ টু বি, আমি যেটা বললাম, আমি ডক্টর আলী রিয়াজ ওনাদের সাথেও একবার কথা হয়েছে, এই যে আমরা একমাত্রিক জায়গায় আর ওভার এমফেসাইজ করেছি, ওটাও করা খুবই জরুরি যে সাংবিধানিক বিষয়টা, কিন্তু সাধারণ মানুষের সাথে আলাপ করলে আপনি দেখবেন ওরা কিন্তু অন্যান্য বিষয়গুলোকে ইকুয়ালি গুরুত্ব দিচ্ছে। কারণ ওগুলো ছাড়া আপনি কাগজে অনেক সাংবিধানিক সংস্কার করলেন, পুলিশের কোনো রিফর্ম করলেন না, আমলাতন্ত্রের কোনো রিফর্ম করলেন না, এবং আপনার পলিটিক্যাল পার্টির নিজেদেরও অনেক রিফর্মের বিষয় আছে। কারণ আপনি দেখবেন আজকে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, অন্যান্য বিভিন্ন খাত কেন সঠিকভাবে ডেলিভার করতে পারছে না? ক্যাপাসিটির ঘাটতি শুধু তা নয়, পলিটিক্যালি অর্গানাইজ প্রেশার গ্রুপস, আপনি শিক্ষকদের সংগঠন এই দলের ওই দলের, স্বাস্থ্যের সংগঠন এই দলের ওই দলের, প্রকৌশলীদের সংগঠন, এবং সেখানে কিন্তু ইয়েটা নাই,
তাদের যে ওই সেক্টরের জন্য ভালো কি, সেটা হচ্ছে প্রেশার গ্রুপ হিসাবে, ক্ষুদ্র স্বার্থের প্রেশার গ্রুপ। এগুলো কিন্তু রিফর্মের মধ্যে যদি না নিই, তাহলে কিন্তু আমরা যেটা এই যে জায়গায় যেতে চাই সেটা সম্ভব নয়। সো গণতান্ত্রিক উত্তরণ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট আমাদের এই মুহূর্তে 1 নম্বর এজেন্ডা। 2 নম্বর এজেন্ডা হচ্ছে, এটার দিকে নজর কম হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে সক্ষম রাষ্ট্র তৈরির কাজটা একই সাথে আমাদের করতে হবে অ্যাকচুয়ালি। এবং এখানে আমি এক ধরনের এটা মানে আমি এটা যদি একটা মনোভাব হয়, আই উইল বি এ বিট কনসার্নড। মানে আমি বলছি যে সক্ষম রাষ্ট্র তৈরি করতে হলে যে হিউম্যান উপাদান এই আমাদের মধ্যে থেকেই নিতে হবে অ্যাকচুয়ালি। মানে আমরা অনেক সময় একটা দেখছি যে বিদেশি এক্সপার্টস অথবা ওই ধরনের ইয়েদের দিয়ে কিছু সমাধান করে ফেলব। অবশ্যই আমাদের আন্তর্জাতিক পর্যায় থেকে যা দক্ষতা নেওয়ার সেটা নিতে হবে, কিন্তু আই থিঙ্ক আমাদের আভ্যন্তরীণ যে জনশক্তি আছে, হয়তো তারা ওইভাবে নয়, তাদের সিভি হয়তো ওইভাবে অর্গানাইজ নয়, কিন্তু আপনি দেখেন যেসব দেশ গড়ে উঠেছে, সিঙ্গাপুর বলেন, কোরিয়া বলেন, অন্য যে সবগুলোই, তাদের প্রতিষ্ঠানগুলো আমার খুব দুঃখ লাগে। ফর এক্সাম্পল বাপেক্স বলে একটা সংগঠন 1967 সনে, কত আগে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা এটাকে একটা সক্ষম রাষ্ট্রীয় সংগঠন হিসেবে গড়ে তুলিনি। গত ইনফ্যাক্ট আমরা দেখেছি যে তাদেরকে বসিয়ে রেখে বিদেশি কোনো সংস্থাকে ভোলায় গ্যাসের উত্তোলনের পারমিশন দেওয়া হচ্ছিল। আমাদের রাষ্ট্রীয় সংগঠনগুলোকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই অ্যাকচুয়ালি, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। এই যে সিভিল মিলিটারি সম্পর্কের মধ্যে আমি মনে করি এই ধরনের খোলামেলা আলোচনা, এবং জেনারেল মাহফুজের সাথে আরেকদিন অন্য একটা বিষয়ে আলাপ হচ্ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ে বসে আমরা এই আলোচনাটা করছি, যে এগুলোর মধ্যে যে রাষ্ট্রীয় সক্ষমতার মধ্যে এই যে একটা নলেজ ইকোসিস্টেম, এই যে আপনি বললেন না যে আমাদের কথা বলার সুযোগ নাই, আমাদের অপশানগুলো কি, এগুলো আপনি দেখবেন যারা সক্ষম রাষ্ট্র হিসেবে নিজেদের গড়ে তুলেছে, দেখ ইকোসিস্টেম, তাদের কত ধরনের থিঙ্ক ট্যাঙ্কস আছে, নিজেদের থিঙ্ক ট্যাঙ্কস, যার মাধ্যমে তারা কিন্তু বিষয়গুলো নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রস্তাব দিচ্ছে, যেগুলো আবার রিভিউ হয়ে হচ্ছে। সো দ্যাট আমরা যখন সিভিল মিলিটারি রিলেশনশিপের রিকাস্টিংয়ের কথা বলবো, ওই পার্টটাও কিন্তু আমাদের একটু জিও স্ট্র্যাটেজিক, জিও পলিটিক্যাল ভিউজগুলো শুধু আমাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়, তার পেছনে একটা নলেজ বেস লাগবে অ্যাকচুয়ালি। ওটা ছাড়া ফোর্থ যেটা বলে আমি শেষ করবো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমি কনসার্ন এখনও যে গোষ্ঠীতন্ত্রের যে ডমিনেন্স পার্টিকুলারলি গত 15 বছর আমরা দেখেছি, সেটা কিন্তু একেবারেই ওইভাবে চলে যায়নি। মাথাচাড়া দেওয়ার সুযোগ, এখন আমরা নগদের উদাহরণ দিলাম, এবং সেখানে কিন্তু আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিভিন্ন পর্যায়ে যারা আছেন, তারাও কিন্তু সতর্ক হতে হবে যে তারা যেন সেই গোষ্ঠীতন্ত্রের স্বার্থের সাথে জানা বা অজান্তে তাদের স্বার্থগুলোকেই সম্মুখে নিয়ে আসে।